উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম। রামনাথপুরমের সোয়াজ হাই স্কুলে স্থিত হওয়ার পর আমার মধ্যে যে 15 বছরের অতি উৎসাহী বালকটি ছিল, সে আত্মপ্রকাশ করল। আগ্রহে ভরপুর একটি তরুণ মন, যে তখনও ঠিক জানে না তার সামনে কী কী পথ খোলা আছে, কী কী বিকল্প পথ খোলা আছে, সেই রকম একটি মনের জন্য আদর্শ শিক্ষক ছিলেন আমার শিক্ষক ইয়াদুরাই সলেমান। তার মনোভাব এমন আন্তরিকতাপূর্ণ ছিল, এমন খোলা মন ছিল যে তার ক্লাসে ছাত্ররা অতিশয় স্বাচ্ছন্দ্য বোধ করত। তিনি প্রায়শই বলতেন, যে ভালো ছাত্র সে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে যত শিখতে পারবে, একজন খারাপ ছাত্র কখনো কোনো ভালো শিক্ষকের কাছ থেকে তত শিখতে পারবেন না। রামনাথপুরমে থাকার সময় তার সঙ্গে আমার সম্পর্ক ছাত্র শিক্ষকের সম্পর্ককে ছাড়িয়ে গিয়েছিল। তার কাছে থাকার জন্য আমি শিখেছিলাম মানুষ তার নিজের জীবনে যা যা ঘটে তার উপরে প্রচণ্ড প্রভাব ফেলতে পারে। ইয়াদুরাই সলেমান প্রায়ই বলতেন, জীবনে স্বীকার্য হতে হলে, ফল লাভ করতে হলে 3টি প্রবল শক্তিকে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে: আকাঙ্ক্ষা, বিশ্বাস, প্রত্যাশা। পরবর্তীকালে একজন রেভারেন্ড এই ইয়াদুর রহমান সালেমানি আমাকে শিখেছিলেন, আমি যা চাই তেমন ঘটনা তো তখনই ঘটতে পারে যখন আমি তীব্রভাবে চাইব এবং নিঃসংশয় হব যে ঘটনাটি ঘটবেই। আমার নিজের জীবনে একটি উদাহরণ দেওয়া যায়। আকাশের রহস্য, পাখি আকাশে ওড়া, এই নিয়ে মুগ্ধতা শৈশব। আমি সারস পাখিগুলোকে দেখতাম, সামুদ্রিক চিল দেখতাম উড়ে যাচ্ছে উপরের দিকে, ক্রমশই যেন আকাশে উঠে যাচ্ছে, আর তাই দেখে আমারও উড়বার ইচ্ছা হতো। একজন ভালো সাধারণ মফস্বলের ছেলে ছিলাম আমি, কিন্তু আমারও বিশ্বাস জন্মে গিয়েছিল আমিও একদিন আকাশে উড়ব। প্রকৃতপক্ষে রামেশ্বরমের ছেলেদের মধ্যে আমিই প্রথম আকাশে উড়ি। ইয়াদুরাই সলেমান একজন মস্ত বড় শিক্ষক ছিলেন, তার কারণ তিনি ছেলেমেয়েদের মধ্যে তাদের মূল্যবোধ সম্পর্কে ধারণা জন্মে দিতেন। আমার নিজের মূল্যবোধের আমার মধ্যে তিনি অত্যন্ত উঁচুতে তুলে দিলেন। আমি যাদের সন্তান, তাদেরও যদি শিক্ষার সুযোগ হয়নি, তবুও আমি যা হতে চাই তা হতে পারবো, এই বিশ্বাস তিনিও গড়ে দিয়েছিলেন আমার মনে। বিশ্বাস থাকলে তুমিও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে, বলতেন তিনি। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি, সে সময় একদিন আমার শিক্ষক রামকৃষ্ণ আয়ার অন্য একটি ক্লাসে গণিত পড়াচ্ছিলেন। ভুল করে আমি সেই ক্লাসে ঢুকে পড়লাম। রামকৃষ্ণ আয়ার ছিলেন সাবেকি ধরনের জবরদস্ত স্কুল মাস্টার। তিনি ঘাটটি ধরে আমাকে বেত লাগালেন ক্লাসের সমস্ত ছেলেদের সামনে। অনেক মাস পরে আমি গণিতে 100-র মধ্যে 100 পেলাম। সকালবেলার প্রার্থনার সময়ই সারা স্কুলের সামনে তিনি ঘটনাটা বর্ণনা দিয়ে বললেন, আমি যাকে বেত মারি সে মস্ত মানুষ হয়। আমি বলেছি, এই ছেলেটি সারা স্কুলের মুখ উজ্জ্বল করবে, তার শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে। এই প্রশংসায় তার আগেরকার সেই বেজ্জতি ক্ষতিপূরণেরও বেশি হয়ে গেল আমার কাছে। যতদিন সৌহার্দ্যে আমার শিক্ষা সমাপ্ত হলো, তার মধ্যে আমার নিজের ওপরে আস্থা জন্মে গেছে। আমার সংকল্প দৃঢ় হয়েছে যে আমি জীবনে কৃতকার্য হব। বিনা দ্বিধায় আমি করে ফেলেছি, আর শিক্ষা জন্য অগ্রসর হব। তখনকার দিনে আমি জানতামই না পেশাগত শিক্ষা গ্রহণ করা সম্ভব। উচ্চতর শিক্ষা বলতে বোঝাতো কলেজে ভর্তি হওয়া, আর নিকটতম কলেজ ছিল তিরুচিরাপল্লীতে। তখনকার তার নাম ছিল তিরিচিনোপল্লী, সংক্ষেপে তিরিচি। 1950 সালে আমি তিরিচির সেন্ট জোসেফ কলেজে হাজির হলাম ইন্টারমিডিয়েটে পড়তে। পরীক্ষার ফল দিয়ে বিচার করলে আমি খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার রামেশ্বরমের বন্ধুদের কল্যাণে যাতে কাজ হয় এমন চিন্তা করবার মনোভাব আমার তৈরি হয়েছিল। আমার বড় ভাই মুস্তাফা কামালের একটি মুদিখানার দোকান ছিল রামেশ্বরমের রেল স্টেশন রোডে। আমি যখনই রামেশ্বরমে ফিরে যেতাম, সে আমাকে তার দোকানে একটু সাহায্য করতে বলে আমার জিম্মায় দোকানটি ঘন্টার পর ঘন্টা হাওয়া হয়ে যেত। আমি তেল, চাল, পেঁয়াজ সবই বিক্রি করতাম। দেখতাম সবচেয়ে বেশি বিক্রি হতো সিগারেট আর বিড়ি। আমি অবাক হয়ে ভাবতাম, গরিব লোকেরা তাদের কষ্টের রোজগার হাওয়ায় উড়িয়ে দেয় কেন? মুস্তফার কাছ থেকে যখন ছাড়া পেতাম, ছোট ভাই কাশিম মোহাম্মদ তার ছোট দোকানটি আমার হাতে ছেড়ে দিত। সেখানে আমি বিক্রি করতাম ঝিনুকের তৈরি জিনিস। সেন্ট জোসেফ রেভারেন্ড ফাদার টি.এন. সেকুরিয়ার মতো শিক্ষক পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি আমাদের ইংরেজি পড়াতেন, আর আমাদের হোস্টেলের ওয়ার্ডেনও ছিলেন। 3তলা হোস্টেলে আমার শখানেক ছেলে থাকতাম। রেভারেন্ড ফাদার বাইবেল হাতে নিয়ে প্রতিদিন রাত্রে প্রত্যেকটি ছেলের কাছে যেতেন। তার কর্মশক্তি আর ধৈর্য ছিল বিস্ময়কর। তার বিবেচনা শক্তি ছিল খুবই প্রখর। প্রত্যেকটি ছাত্রের ক্ষুদ্রতম প্রয়োজনটিও তিনি অগ্রাহ্য করতেন না। দীপাবলির দিন তার নির্দেশে হোস্টেলের দায়িত্বে থাকা সেই ব্রাদার ও মেসের স্বেচ্ছাসেবীরা প্রত্যেক ঘরে ঘরে ঘুরে আচার অনুযায়ী স্নানের জন্য জিন, জেলি, তেল সবাইকে দিতেন। সেন্ট জোসেফে তার ছাত্রবাস আমি 4 বছর ছিলাম। আরও 2 জন আমার ঘরে থাকতো। একজন শ্রীরঙ্গমের গোড়া ব্রাহ্মণ আয়েঙ্গার, আরেকজন কেরালার সিরিয়ান খ্রিস্টান।
তিনজনে আমরা মহা আনন্দে থাকতাম। আমার হোস্টেল বাসে তৃতীয় বছর যখন নিরামিষাশী মেসে সেক্রেটারি করা হলো, এক রবিবার আমার রেক্টর রেভা ফাদার কালাথিলাকে দুপুরের খাওয়ায় নিমন্ত্রণ করলাম। আমরা আলাদা আলাদা খাদ্যরীতি থেকে বাছাই করে এক বিচিত্র পদ তৈরি হলো। ফলটা দাঁড়ালো অদ্ভুত ধরনের, কিন্তু রেভা ফাদার আমাদের প্রচেষ্টা প্রশংসায় পঞ্চমুখ। রেভা ফাদারের সঙ্গে আমার সময়টা কেটে গেল মহা আনন্দে। আমাদের কথাবার্তায় তিনি ছেলে মানুষের মতো সোৎসাহে যোগ দিলেন। আমাদের সকলের জীবনে সে এক স্মরণীয় ঘটনা। সেন্ট জোসেফ আমাদের শিক্ষকেরা ছিলেন কাঞ্চি পরমাচার্যের প্রকৃত অনুগামী। পরমাচার্য সবাইকে বলতেন, বেঁচে থাকাটা উপভোগ করো। আমাদের গণিত শিক্ষক অধ্যাপক তোতাত্রী আয়েঙ্গার এবং অধ্যাপক সূর্যনারায়ণ শাস্ত্রী কলেজের চত্বরে পাশাপাশি হেঁটে যেতেন। সে স্মৃতি আজও আমার মনে জ্বলজ্বল করছে, আর আরও তা আমাকে অনুপ্রাণিত করে। সেন্ট জোসেফে আমার শেষ বছরে ইংরেজি সাহিত্যে আমার রুচি জন্মালো। বড় বড় লেখকদের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পড়তে আরম্ভ করলাম। টলস্টয়, স্কট, হার্ডি হলেন আমার বিশেষ প্রিয়, যদিও তাদের লেখায় পটভূমিকা আমার অপরিচিত। তারপরে চলে গেলাম দর্শনের বইয়ে। এইরকম একসময় পদার্থবিদ্যার প্রতি আমার প্রবল আগ্রহের সঞ্চার হলো। সেন্ট জোসেফে আমার পদার্থবিদ্যার দুই শিক্ষক, অধ্যাপক চীনাদুরাই এবং অধ্যাপক কৃষ্ণমূর্তি, অবপারমাণবিক পদার্থবিদ্যার বিষয়ে যা পড়ালেন তার অর্ধজীবন কাল সম্পর্কে ধারণা এবং পদার্থের তেজস্ক্রিয়তা জনিত ক্ষয় সম্পর্কে ধারণা আমার প্রথম পরিচয় ঘটল। রামেশ্বরমে যিনি আমার বিজ্ঞান শিক্ষক ছিলেন, তিনি সুব্রহ্মণ্য আয়ার আমাকে কোনোদিনও শেখাননি যে অধিকাংশ অবপারমাণবিক কণা অস্থায়ী এবং একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো বিভক্ত হলে অন্য কণায় পরিণত হয়। এসব তখনই আমি প্রথম শিখলাম। কিন্তু যখন তিনি আমাকে পরিশ্রম সহকারে প্রচেষ্টা চালিয়ে যেতে বললেন, কারণ অস্থায়িত্ব প্রত্যেক মিশ্র বস্তুতে অন্তর্নিহিত, তখন কি তিনি সেই একই কথা বলেছিলেন না? আমি বিস্মিত হয়ে ভাবি, অনেকে কথা কেন মনে করেন যে বিজ্ঞান মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমার যা মনে হয়, বিজ্ঞান সর্বদাই হৃদয়ের মধ্যে পথ করে যেতে দেয়। আমার দৃষ্টিতে বিজ্ঞান চিরকালই আধ্যাত্মিক সম্পদ এনে দেয় এবং আত্ম উপলব্ধি দান করে। এমনকি বিজ্ঞানের যে বিভিন্ন যুক্তিবিন্যাসের কাঠামো, তার মধ্যে রূপকথাও আশ্রয় পেয়েছে। মহাবিশ্বের বিজ্ঞানের বইয়ে আমার অতিশয় আগ্রহ। মহাকাশের বস্তুসমূহের বিষয়ে গ্রন্থাদি পাঠেও আমার প্রভূত আনন্দ। বন্ধুরা আমার মহাকাশ যাত্রা নিয়ে আমাকে প্রশ্ন করার সময় জ্যোতিষবিদ্যা প্রসঙ্গে গিয়ে পড়েন। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও বুঝতে পারিনি কী কারণে লোকে আমাকে সৌরজগতের গ্রহগুলোর দিকে গুরুত্ব দেয়। কলাবিদ্যা হিসাবে জ্যোতিষে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু কেউ যদি বিজ্ঞানের ছদ্মবেশে তাকে মেনে নিতে হবে, তাতে আমি রাজি নই। গ্রহ, তারা, সমাবেশ, এমনকি উপগ্রহ, এসব মানুষের কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে অত কল্পকাহিনীর কীভাবে উদ্ভব হলো আমি জানি না। গ্রহ নক্ষত্রের গতিবিধি অত্যন্ত জটিল হিসাব থেকে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে উপনীত হওয়া আমার মধ্যে অযৌক্তিক। আমি যা বুঝেছি তা হলো, পৃথিবী এক অতিশয় শক্তিশালী ও জীবন্ত উপগ্রহ। যেমন জন মিন্টল প্যারাডাইস লস্টের 8ম সর্গে তিনি সুন্দর বলেছেন, তাতে কি যদি সূর্য এ বিশ্বের যত গ্রহ তারাকার কেন্দ্রবিন্দু হয়, যদি এই গ্রহ ভূগোলক স্থির প্রতীয়মান, যদিও ত্রিবিধ গতিতে গতিশীল। এই গ্রহের যেখানে আপনি যান দেখবেন চলমানতা, জীবন। এমনকি সেসব বস্তুর মনে হয় প্রাণহীন পাথর, ধাতু, কাঠ, তার মধ্যেও নিহিত আছে চলমানতা। প্রতিটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিত্য চলছে ইলেকট্রনের। বৈদ্যুতিক বলের দ্বারা নিউক্লিয়াস দিয়ে তাদেরকে যতটা সম্ভব দৃঢ়ভাবে ধরে রেখেছেন, তার দরুনই এই নৃত্য, যার মধ্যে কিছু শক্তি আছে, সে যা করে ইলেকট্রনও তাই করছে। বন্দিদশা থেকে বেরিয়ে আসতে চাইছে। নিউক্লিয়াস তাকে যত দৃঢ়বন্ধনে বেঁধে রাখতে চাইছে, নিজের কক্ষপথে ইলেকট্রনের গতি তত দ্রুত হচ্ছে। প্রকৃতপক্ষে পরমাণুর মধ্যে ইলেকট্রনের এই বন্দিদশা, তার ফলে প্রচণ্ড গতির উদ্ভব হয়। সেকেন্ডে 1000 কিলোমিটার এই উচ্চ গতির জন্য পরমাণুকে মনে হয় কঠিন বর্তুলাকার বস্তু, যেমন দ্রুত ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডগুলি চাকার মতো দেখায়। পরমাণুকে চাপ দিয়ে আরও সংকুচিত করা অত্যন্ত কঠিন। এ কারণেই বস্তু তার পরিচিত কঠিন প্রকৃতি লাভ করেছে।
অতএব প্রত্যেকটি কঠিন বস্তুর অভ্যন্তরে প্রচুর শূন্য স্থান আছে এবং প্রত্যেকটি নিশ্চল বস্তুর মধ্যেই প্রচুর গতিও বিদ্যমান, ঠিক যেন অহরহ পৃথিবীতে শিবের তাণ্ডব নৃত্য চলছে।